খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, ফলাফলের বাইরেও গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আপনাদের সবাইকে স্বাগত। এবার আলোচনায় ফিরতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ফুটবলের গোল। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এখন মাঠে আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের ফুটবলে জাহিদ হাসান এমিলি একটা বড় নাম, এবং নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের কথা যখন আসবে, ফুটবলারদের কথা যখন আসবে, স্ট্রাইকারদের কথা যখন আসবে, তখন ডেফিনেটলি আপনার নামটা অবশ্যই আসবে। বর্তমানে ফুটবলের আপনাদের সময়টায় আপনারা ফুটবলে দেখেছেন যে কিছুটা টান পড়েন ছিল, ওই জায়গাটাতে আপনারা স্ট্রাগল করেছেন বা আপনাদের পারফরমেন্সে উজ্জ্বল হয়েছে। তবে গণজোয়ার, আপনারা যেটা দেখে আসলে ফুটবল খেলা শুরু করেছেন, সেই সময়ের গণজোয়ারটা আপনাদের সময় একটু পড়তির দিকে ছিল, আবার সেই গণজোয়ারটা ফিরছে। এই বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন ট্রু যে ফুটবলের একটা গণজোয়ার তৈরি হয়েছে, বাট সেটা কিন্তু ইন্টারন্যাশনালি পর্যায়ে। হ্যাঁ, আমাদের আবার ঘরোয়া ফুটবলে কিন্তু আপনি দেখবেন যে সেই জায়গাটা কিন্তু একদমই নমনীয় অবস্থায় রয়ে গিয়েছে। বাট ইন্টারন্যাশনালি কিন্তু মানুষের কিন্তু এখন ফুটবলের প্রতি অন্যরকম একটা ফোকাস তৈরি হয়েছে, এবং এই ফোকাসের অন্যতম কারণ হলো কিন্তু আপনি জানেন হামজা, সমিত সোম তারা যখন বাংলাদেশ দলে ইনক্লুড হয়েছে, তারপর থেকে কিন্তু বাংলাদেশ ফুটবলে কিন্তু একটা নতুন মাত্রা তৈরি হয়েছে। তো আমি বলবো যে এইটাকে আসলে আপনাকে ধরে রাখতে হবে, এবং ইটস নট অনলি ইন্টারন্যাশনাল ফুটবল, আপনাকে ক্লাব ফুটবলের সেই ইমেজটাকে কিন্তু আপনাকে বিল্ড আপ করতে হবে। দেন কিন্তু আপনি ফুটবলের যে আমরা যেটা সবসময় আপনার কোশ্চেনই যেটা রয়েছে যে আমরা যে ফুটবলের জন্মানোনা দেখে বড় হয়েছি, সেইটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো। কারণ ফুটবল কিন্তু ক্লাব ফুটবল 10 মাস হয়, আর ইন্টারন্যাশনাল আপনি জানেন যে প্রতি উইন্ডোতে একটা করে বা 2টা করে ম্যাচ হয়। সুতরাং যেহেতু ক্লাব ফুটবল আপনাকে রেগুলার খেলতে হয়, তো সেখানে কিন্তু আপনাকে এই ইমেজটা কিন্তু তৈরি করতে হবে। তো আমি বলবো যে এই ইন্টারন্যাশনালি যে মানুষ যে ব্রেক থ্রুটা পেয়েছে, এইটা আমি মনে করি যে ক্লাব ফুটবলও তৈরি করতে পারলে, আমি মনে করি যে আপনি যেটা বলছেন একটা জাগরণ অলরেডি তৈরি হয়েছে, ক্লাব ফুটবলও সেই জাগরণটা তৈরি করতে পারবে। আপনি হামজা, সমিত সোমদের কথা বলছিলেন, এবং হামজা, সমিত সোমরা যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইনক্লুড হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে, তারপর থেকে আসলে সবারই, দর্শক থেকে শুরু করে আপনাদের, আমাদের সবার প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। তবে ফলাফলে আসলে সেটার প্রতিফলন কতটা হয়েছে সেটা একটু আমরা দেখে নিতে চাই। অবশ্যই আমাদের কাছে সেই ফলাফলগুলো রয়েছে, সেগুলো আমরা দেখব। এবং তার আগে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে হামজা, সমিত সোম কিংবা ফাহমিদুল, তাদের পারফরমেন্স এখন পর্যন্ত আপনার কেমন লেগেছে? দেখেন, আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দলটা তো স্ট্রং হয়েছে, ভালো ফুটবল খেলা শুরু করেছে, এটাও আমরা কিন্তু মাঠে প্রমাণ করেছে। বাট একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে এন্ড অফ দ্য ডে কিন্তু ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু ম্যাচ জিততে চায়। এখন আপনি অনেক ভালো ফুটবল খেলছেন বাট ম্যাচ জিততে পারেননি, ফ্যান্সরা কিন্তু আসলে সেখানে কিন্তু খুশি হতে পারে না। বাট হামজা, সমিত সোমরা আসার পরে যেটা হয়েছে যে ফুটবলে কিন্তু একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছে, মাঠে ফুটবলে একটা গতি আসছে, গোল খেয়েও গোল রিটার্ন করে কিন্তু মাঠে স্ট্রংলি কামব্যাক করতে পারছে, এটা তো একটা পজিটিভ সাইন। বাট যেটা হয়েছে যে এন্ড অফ দ্য ডে আপনাকে কিছু ম্যাচ জিততে হবে, তখন কিন্তু ফ্যান্সরা বলেন বা র্যাঙ্কিং বলেন, দেশের ফুটবল বলেন, সব কিছু কিন্তু তখন আবার আর একটা নতুন মাত্রা তৈরি হবে। বাট জয়টা আমি মনে করি ইম্পর্টেন্ট। আপনার 4টা ম্যাচ এশিয়ান কাপ কোয়ালিফাই খেলেছেন, কিছু ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি গেম খেলেছেন, বাট সেখানে জয়ের পাল্লাটা কিন্তু তেমন আপনার দিকে নাই। কারণ আপনি যদি এখনও টেবিলটা দেখেন, সেখানে কিন্তু আপনি একদম তলানিতেই রয়েছেন, 2 পয়েন্ট, এবং ইন্ডিয়াও 2 পয়েন্টস রয়েছে। বাট সিঙ্গাপুর এবং হংকং কিন্তু আপনাকে অনেক ছাড়িয়ে গিয়েছে। বাট যখন শুরু হয়েছিল এশিয়ান কাপ কোয়ালিফাই, তখন কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই গ্রুপ থেকে থ্রো করব ও মেইন পর্বে, বাট সেটা তো এখন আমাদের হাত থেকে নাগাল থেকে সরে গিয়েছে। বাট আমি বলবো যে আমরা একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা বেশ ইমপ্রুভ করেছি, সেটা হচ্ছে যে বিগত দিনে যেটা আমরাও যখন খেলেছি, যেটা হয়েছে যে গোল কনসিড করলে সেটা রিটার্ন করা আমাদের পক্ষে টাফ হয়ে যেত। বাট এখন যেটা হয়েছে যে 2 গোল 3 গোল খাওয়ার পরও কিন্তু সেইখান থেকে স্ট্রংলি কামব্যাক করবেন। আপনার এই কথাই ফিরবো, আপনি বলছিলেন যে গোল কনসিভ করার পরে দেন সেখান থেকে ব্যাক করা। তার আগে আমরা রেজাল্টগুলো একটু জেনে আসবো। রেজাল্ট দেখার পরে এশিয়া কাপ বাছাই বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল শিলংয়ে, সেখানে গোল শূন্য ড্র হয়েছিল, এবং হামজা সেই ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিল। এরপরে সিঙ্গাপুরের সাথে এই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ 2-1 ব্যবধানে হেরে যায়, যেটা আমাদেরকে আসলে অনেকটাই কষ্ট দিয়েছে, হতাশার জায়গা থেকে বলবো না। আর হংকংয়ের বিপক্ষে ঢাকায় যে ম্যাচটা হয়েছে 4-3 ব্যবধানে বাংলাদেশের হার, এই ম্যাচের কথাই আপনি বলছিলেন একটু আগে, সেই কথাই ফিরবো। তার আগে হংকংয়ের সাথে কাইতাকে একটা ম্যাচ খেলেছে, 1-1 গোলে ড্র করেছে। এই ম্যাচে বাংলাদেশের জেতার সুযোগ ছিল, তারপরেও অ্যাওয়ে ম্যাচ যেহেতু বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে, সেই রেজাল্টটাকে খুব একটা খারাপ হিসেবে দেখছি না। তবে
হংকং এর বিপক্ষে ঢাকায় যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে প্রথমে যখন বাংলাদেশ গোল কনসিভ করলো, এরপরে কি আসলে আপনার মনে হয়েছে কিনা যে বাংলাদেশ সেখান থেকে কামব্যাক করতে পারে? দেখেন ওই ম্যাচটা কিন্তু একটা আমার মনে হয় থ্রিলার ম্যাচ ছিল, হ্যাঁ, কারণ 75 মিনিটস পর্যন্ত আপনি 3 গোলে পিছিয়ে ছিলেন, হ্যাঁ, 3-1 পিছিয়ে ছিলেন, এবং দেখেন ম্যাচের শুরুতে আমি আসলে একটা কথা বলেছিলাম যে হোম ম্যাচে যদি আপনি শুরুতে গোল করতে পারেন তখন কিন্তু ম্যাচটা আপনি আপনার গ্রিপে নিয়ে যেতে পারবেন। সেটা কিন্তু হামজা শুরুতেই 13 মিনিটে তার ফ্রি কিক, দুর্দান্ত ফ্রি কিক থেকে কিন্তু আমরা লিড নিয়েছিলাম এবং ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আমরা হ্যান্ডেল করছিলাম, বাট একদম ফার্স্ট হাফের শেষ মিনিটে গিয়ে কিন্তু আমরা গোল কনসিড করি। এবং আপনি যদি দেখেন ওই ম্যাচে যে 4টা গোল কনসিড করেছি প্রত্যেকটা গোলই কিন্তু ক্রুশাল টাইমে আমরা কনসিড করেছি। আপনি যদি দেখেন সেকেন্ড গোল আমরা খেয়েছি ফার্স্ট হাফের একদম শুরুতে, থার্ড গোল খেয়েছি একদম আমরা একদম ডিসঅর্গানাইজ ছিলাম, এবং ফোর্থ গোল খেয়েছি একদম লাস্ট বাসি দেওয়ার একদম আগ মুহূর্তে। সুতরাং যেটা হয়েছে যে আমি 75 মিনিটস পর্যন্ত যখন 3-1 ছিল তখন আসলে নট অনলি আমি, আমার কেউ আসলে এক্সপেকটেশন ছিল যে এই ম্যাচটা 3-3 গোলে ড্র করবে এবং লাস্ট মোমেন্টে গোল খেয়ে ম্যাচটা হেরে যাবে। বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে আফটার 75 মিনিটস, এবং তারা যেভাবে ম্যাচটা কন্ট্রোল করছিল একটা সময় কিন্তু আমরা জয়ের দ্বার প্রান্তেই গিয়েছিলাম, কারণ 3-3 গোলে যখন ড্র হয়েছিল তখন আমরা চিন্তা করেছিলাম যে ম্যাচটা আমরা জিততে যাচ্ছি, কারণ হংকং ওই সময় কিন্তু আপনি জানেন যে ডিসঅর্গানাইজ ছিল, তারা কিন্তু নার্ভাস ছিল, বাট উল্টো কিন্তু আমরা গোলটা কনসিড করে কিন্তু ম্যাচটা হেরে যাই। বাট পজিটিভ দিক ছিল যে 3-1 গোলে পিছিয়ে থাকার ফলে ম্যাচটা 3-3 গোলে ড্র করে আপনি যেভাবে স্ট্রংলি কামব্যাক করেছেন, প্লেয়ারদের যে মানসিকতাটা তৈরি হয়েছে এটা কিন্তু আমি বলবো যে অনেক বড় একটা ব্যাপার। এবং আপনি যেটা দেখেন যে লাস্ট ম্যাচ যেটা এখানে হংকং আমরা টাই থেকে খেলে আসছি, এখানেও কিন্তু আমরা আগে গোল কনসিড করেছি, হ্যাঁ, তারেক কাজের একটা ভুলের কারণে কিন্তু আমরা ওরা পেনাল্টি পায় এবং সেখান থেকে তারা গোল করে, এবং সেকেন্ড হাফে গিয়ে রাকিব কিন্তু সেটা সমতায় আনে এবং আমরা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু 10 জন হয়ে যায়, হ্যাঁ, তাদের একজন রেড কার্ড খায় এবং আমরা, হ্যাঁ, আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ ছিল এই ম্যাচটা জিতার। আনফরচুনেট আমরা ম্যাচটা জিততে পারিনি, বাট এই ম্যাচে গিয়ে 1 পয়েন্ট আনা এটা আমি বলবো যে বেশ একটা ভালো খবর। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে গোল ওখানেও আগে খেয়েছি পরে গোল দিয়েছি, তো এটা তো অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য একটা পজিটিভ দিক। বাংলাদেশ ফুটবলে গত 1 বছরে কিছু পপুলার সমালোচনা আছে, সেই পপুলার সমালোচনার মধ্যে একটা হচ্ছে হামজা, সমিত সোম কিংবা ফাহমিদুল্লাহের সাথে স্থানীয় যারা প্লেয়ার আছেন তারা কোপ আপ করতে পারছেন কিনা, তাদের কেমিস্ট্রিটা ঠিকঠাক হচ্ছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে হ্যাভিয়ার ক্যাব্রেরা ইস্যু, তার যেই প্লেয়িং স্ট্র্যাটেজি, ফুটবলারদের নিয়ে ম্যাচ স্ট্র্যাটেজি, সেই জায়গাগুলো নিয়ে অনেক সমালোচনার জন্ম হয়েছে। আমি প্রথম প্রশ্নটাতেই ফিরতে চাই প্রথমে, সেটা হচ্ছে যে হামজা, সমিত সোম বা তারা বিভিন্ন উন্নত ক্লাবগুলোতে খেলেছে বা আরও ভালো প্লেয়ারদের সাথে খেলেছে, তাদের যেই স্ট্যামিনা, তাদের যেই খেলার স্ট্র্যাটেজি, কৌশল, সেই কৌশলের সাথে কি স্থানীয় প্লেয়ারদের কোনোভাবে মানে ম্যাচ করে নিতে বা তাদের সাথে কোপ আপ করে নিতে কষ্ট হচ্ছে কিনা? অবশ্যই তাদের ডিফারেন্সটা আমরা মাঠে পারফরমেন্সে বুঝতে পারি। এবং আমি শুরুতে আপনাকে একটা কথা বলেছি, এটা কিন্তু তৈরি হয়েছে বিকজ অফ ক্লাব ফুটবলের কারণে, হ্যাঁ, সামিত সোম, হামজা শরীর যে লেভেলে ক্লাব ফুটবল খেলা আমরা জানি, হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো পৃথিবীর যে 1 নম্বর লিগ সেইটাতে সে লিড করে থাকে, তো ওইখানকার একটা প্লেয়ার আমাদের এইখানে যখন প্লেয়ারদের সাথে খেলবে তখন ডিফারেন্সটা কিন্তু অবশ্যই তৈরি হবে। বাট এটার অন্যতম কারণ হলো আমাদের লিগের যে স্ট্যান্ডার্ড, তাদের লিগের স্ট্যান্ডার্ড কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, যার কারণে কিন্তু মাঠের পারফরমেন্সে কিন্তু ওইটা একদম পুরো স্পষ্ট আপনাকে বোঝা যায়। এবং সমিত সোমও আপনার কানাডা একদম প্রিমিয়ার লিগে সে টপ প্লেয়ার, তো সেখান থেকে যখন এই লেভেলে সে খেলবে তখন তো আসলে ডিফারেন্সটা বোঝা যায়। সুতরাং আমি শুরুতেই বলেছি যে আমাদের লিগের স্ট্যান্ডার্ড আপনি যতদিন না বাড়াবেন, আমাদের লিগের স্ট্যান্ডার্ড যতদিন পর্যন্ত কম্পিটিটিভ না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় দল কিন্তু আসলে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবেন। এবং লাইক হামজা, সমিতদের সাথে আপনার ডিফারেন্সটা কিন্তু আপকামিং যে দিনগুলি আসবে সেখানেও কিন্তু থেকে যাবে। আপনি জায়ানকেও দেখেন, জায়ানের যে কোয়ালিটি, তার কোয়ালিটিও কিন্তু আমাদের এখানকার প্লেয়ারদের সাথেও ডিফারেন্স রয়েছে, ফাহমিদুলের সাথেও ডিফারেন্স রয়েছে। সুতরাং এইটাকে কোপ আপ করতে হলে, এইটাকে আপনার অ্যাডজাস্ট করতে হলে আমাদের লিগের স্ট্যান্ডার্ড বাড়ানোর কোনো বিকল্প নেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্লেয়ারদের মানসিকতা কিছুটা চেঞ্জ আসছে বিকজ অফ হামজা এবং সমিত সোমের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, অন দ্য পিচ শেয়ার করার পরে কিন্তু আমাদের প্লেয়ারদের ভিতরে একটা মানসিকতা তৈরি হচ্ছে। বাট এই তৈরিটা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে হচ্ছে, আপনাকে কিন্তু সেম জিনিসটা কিন্তু ক্লাব ফুটবলও কিন্তু আপনাকে সেই পরিবর্তনটা করতে হবে। আপনি দেখেন একটু এক্সাম্পল দিই, বসুন্ধরা কিংস আপনি দেখেন রিসেন্টলি তারা এএফসি কাপ খেলে আসছে, সেখানেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে বিকজ আমাদের এই প্লেয়াররাই কিন্তু খেলেছে। সুতরাং এখানেই কিন্তু ডিফারেন্সটা বুঝেন, আমাদের ক্লাব ফুটবল কিন্তু আসলে ভালো একটা অবস্থানে নেই। সেই জায়গায় কি মনে হয় যে এই যে বিদেশি বা প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আসা হচ্ছে, হ্যাঁ, জাতীয় দলের ডিমান্ড বা ভ্যালু হয়তো বেড়েছে, সেখান থেকে হয়তো পারফরমেন্স আসছে, বাট এন্ড অফ দ্য ডে এটা কি একটা ফ্লুক মনে হয় কিনা আপনার?
না, এটা তখনই আপনি একদম নেক্সট 5 ইয়ার্স পর আপনার এইটার একটা কন্ট্রিবিউশন আপনি তৈরি করতে পারবেন, যখন দেখবেন যে আপনার জাতীয় দলটা রেগুলার জিততেছে, আপনার ক্লাব ফুটবল একটা স্ট্রং লেভেল তৈরি করতে পেরেছে, তখন কিন্তু আপনি আগামী 4 থেকে 5 বছর পর আপনি বুঝতে পারবেন যে আপনার জাতীয় দলটা কোন অবস্থা রয়েছে, আপনার ক্লাব ফুটবল কোন অবস্থা রয়েছে। ফ্লুতে একটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হলে কিন্তু এটাকে ক্যাশ করতে হবে। এখন কিন্তু মানুষের ভিতরে ফুটবল একটা উন্মাদনা তৈরি হয়েছে, এটা মানুষের ভিতরে তৈরি করলে হবে না, এটা প্লেয়ারদের ভিতরে সেই রিয়েলাইজেশনটা তৈরি করতে হবে। এবং আমি মনে করি এটা তৈরি করতে পারলে আমি মনে করি যে জাতীয় দলকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি সেটা একসময় আপনি সাকসেসফুলের জায়গায় নিতে পারবেন। এই যখন পাইপলাইন তৈরির কথা আসে তখন সেই জায়গাটায় ক্রিকেটে হোক, ফুটবলে হোক, কিংবা অন্য যে কোনো প্লেইং ফরম্যাটে হোক, সেই জায়গাতে প্রধান কোচ যিনি থাকেন, জাতীয় কোচ যিনি থাকেন, তার একটা বড় প্লেইং রোল থাকে, তার একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী নিচ থেকে ওটা গ্রোম আপ হয়ে আসে। বাট ন্যাশনাল টিমে হ্যাভিয়ার কাবরেরা যেই স্ট্র্যাটেজি শো করছেন, বা যে স্ট্র্যাটেজি আমরা এখন পর্যন্ত দেখেছি, সেটা অনেকটাই কনভিন্সিং নয়। এরকম সমালোচনা আছে, দর্শকরা করেছেন, সাবেক ফুটবলাররা করেছেন, আমরা কথা বলেছি, আপনারা কথা বলেছেন। আমি আসলে জানতে চাই যে এই জায়গাতে হ্যাভিয়ার ক্যাবরেরার কি আসলে সামর্থ্যই এতটুকু, নাকি তিনি আসলে প্রপারলি প্লেয়ারদেরকে বুঝতে পারছেন না? না, আপনার কথার ভিতরে অনেকগুলো আবার অ্যান্সারও আছে। সামর্থ্য আমার কাছে মনে হয় যে তার এতটুকুই, সামর্থ্যর বাইরে যদি থাকে সেটা সে কেন দিবে না? হ্যাঁ, এখন এত সুন্দর একটা স্ট্রং জাতীয় দল আপনার হাতে পেয়েছেন। হ্যাঁ, আমরা যখন এশিয়ান কাপ কোয়ালিফাই শুরু করেছিলাম আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে হামজা সমির ইনক্লুজেশনের কারণে আমরা কিন্তু এখান থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখছিলাম, এবং সেটা কিন্তু প্রথম ম্যাচে কিন্তু সেই সম্ভাবনাটা আমরা দেখেছিলাম। বাট আস্তে আস্তে আপনি দেখেন আমাদের কিন্তু পারফরমেন্সের জায়গা দেখেন ভালো হয়েছে, বাট ম্যাচ আপনি জিততে পারেননি। আমি যেটা শুরুতেই বলছি, আপনি ম্যাচ জিততে না পারলে কোচের দায়ভারটা এখানে অবশ্যই আসবে, এবং মাঠের পারফরমেন্সের যে টেকনিক্যাল বিষয়গুলি সেইগুলি যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানে কিন্তু কোচের অনেক ভুল ত্রুটি কিন্তু আপনার একদম সামনে স্ক্রিনিংয়ের কিন্তু আপনার সামনে চোখে পড়তেছে। তো সেই জায়গা থেকে তো কাবরেরার এই দায়ভারগুলি নিতেই হবে। আপনি দেখেন, আপনি যদি ভুল না করে হংকং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ এখানে হোম ম্যাচটা খেললো, আমরা 2-1 যে ম্যাচটা হারলাম, আমরা ফার্স্ট হাফে কী করলাম, তাদেরকে অ্যালাউ করলাম, তাদেরকে ম্যাচটা বিল্ড আপ করার সুযোগ দিলাম। বাট উচিত ছিল আমরা ফার্স্ট হাফে হাই প্রেসিং করে আমরা যদি গোল করে আমরা ম্যাচটা কন্ট্রোল করতে পারতাম, যেটা সেকেন্ড হাফের শেষের দিকে গিয়ে করেছি। সো এই ধরনের টেকনিক্যাল ভুলগুলি কিন্তু সে প্রত্যেকটা ম্যাচেই করেছে। যেটা ম্যাচটা আপনি দেখেন 4-3 গোলে আমরা সিঙ্গাপুরের সাথে হংকংয়ের সাথে আমরা হোম ম্যাচে হেরেছি। হ্যাঁ, আপনি কি করলেন, 3-3 গোলে যখন ম্যাচ ড্র হয়ে গেল আপনি সেলিব্রেশন করার জন্য ওই কর্নার ফ্ল্যাঙ্কে পুরো দৌড় দিলেন। হ্যাঁ, তখন কিন্তু আপনার ম্যাচ জেতার সুযোগ রয়েছে, 1 মিনিট খেলা রয়েছে, আপনি প্লেয়ারদের তখন একটা মেসেজ দেওয়া উচিত ছিল যে তারা সেন্টার করার সাথে সাথে হাই প্রেসিং করে তুমি আবার একটা অ্যাটাক করো। বাট সেটা না করে আপনি প্লেয়ারদের সাথে ওখানে সেলিব্রেশন করলেন, আপনি মনে করেছেন যে খেলাটা মনে হয় শেষ হয়ে গেছে। না, তারা সেন্টার করে অ্যাটাক বিল্ড আপ করে তারা গোল দিয়ে ম্যাচ বের করছিল। এই ধরনের ভুলগুলি কিন্তু আপনার চোখের সামনে আপনাকেই দেখিয়ে দিচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম কাইতাকে যে ম্যাচটা হয়েছে দেখেন, আমরা যখন দেখলাম যে এক এক গোলে খেলার সমতা আসছে, অপোনেন্ট 10 জন নিয়ে খেলছে, তখন আপনার স্ট্র্যাটেজি তো ডিফেন্স কিছু দেখানো উচিত ছিল, বাট সেটা আপনি করতে পারেননি। সেখানেও দেখলাম যে গোল সেলিব্রেশনের সময় টাইম কিলিং হচ্ছে, আমরা খেলা স্লো করছি, আমরা হামজা বল নিয়ে গিয়ে সেন্টার করছে, আমাদের বাকি প্লেয়াররা ওখানে সেলিব্রেশন। তো এখান তো এটা কিন্তু কোচের একটা মেসেজ থাকা উচিত ছিল। হ্যাঁ, বিকজ 10 জনের এগেনস্টে যখন আপনি 11 জন খেলবেন, তখন আপনার হাতে যদি 15 বা 14-15 মিনিট টাইম থাকে, তখন কিন্তু অপোনেন্ট বিশাল একটা প্রেসারে থাকে ইন্টারন্যাশনালি এরিনাতে। তো সুতরাং সেইটা কিন্তু আপনি সেই মেসেজগুলি কিন্তু থ্রো করতে পারেননি প্লেয়ারদের। সুতরাং এই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলি কিন্তু কোচ ফেস করেছে, এবং সেগুলি কিন্তু মানুষ, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ ফুটবল বুঝে, সবাই অ্যানালাইসিস করে। সুতরাং এখান থেকে আপনার লুকানোর কিছু নেই, আপনি পালাতে পারবেন না। সুতরাং মানুষ আপনার ভুল ত্রুটিগুলি কিন্তু সামনে নিয়ে আসছে। সুতরাং আপনার কথাতেই বলি যে কোচ কাবরেরার আসলে এই দলের যে স্ট্রেংথ, সেই দল অনুযায়ী তাকে হ্যান্ডেল করার মতো সেই যোগ্যতাটুকু সে আমার মনে হয় যে প্রপার তার কাছে নাই। অর্থাৎ ব্যর্থতার ড্রাইভার হ্যাভিয়ার কাবরেরার আছে, তবে এখনো পর্যন্ত তিনি জাতীয় দলের কোচ, এবং নেক্সট যেই দুটা ম্যাচ রয়েছে বাংলাদেশের, সেই দুইটা ম্যাচেও তিনি কোচের দায়িত্ব পালন করবেন। এই দায়ভার নিয়ে আসলে পরবর্তী 2 ম্যাচে কতটুকু কি করতে পারবে বাংলাদেশ? যেমন 18 নভেম্বর 2025 ভারতের বিপক্ষে ঢাকাতে একটা ম্যাচ রয়েছে, 31 মার্চ 2026 সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, যে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা 2-1 গোলের ব্যবধানে আমাদের দেশের মাটিতেই হেরেছি। এর আগে নেপালের সঙ্গে একটা ম্যাচ হওয়ার কথা রয়েছে, যেটা হতে পারে সম্ভবত 13 নভেম্বর। তো এই ম্যাচগুলোতে আসলে আপনি একজন সাবেক ফুটবলার, আপনার কোচের কাছ থেকে আসলে আপনি কি চান? আমি এই মুহূর্তে আসলে আমার এক্সপেকটেশন কোচের কাছে তেমন কিছু না, আমার কিছু মেসেজ আছে প্লেয়ারদের কাছ থেকে। কারণ কোচ তার কাজ যেগুলি করার সেগুলি সে প্রপার করতে পারেনি, কিন্তু আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারিনি।
এখন সে এখন কি প্ল্যান করবে, এবং আপনি যদি জেনে থাকেন যে অলরেডি কিন্তু প্লেয়ারদের ক্যাম্প শুরু হয়েছে, বাট সে কিন্তু অ্যাবসেন্স, সে কিন্তু এখনো জয়েন করেনি। 3 দিন প্লেয়ারদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, বাট হেড কোচ এখন পর্যন্ত জয়েন করেনি। তো এইটাও তো একটা কোশ্চেনের জায়গা। সুতরাং আমি ওনার কোচের সাবজেক্টটা আমি এক সাইডে রেখে আমার প্লেয়ারদের মেসেজ থাকবে যে আমরা যেহেতু এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারিনি, আমাদের যেহেতু টার্গেট ছিল আমরা মেইন পর্বে খেলবো, বাট সেটা যেহেতু আমরা করতে পারি না, আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু হোম ম্যাচে অ্যাগেনস্ট ইন্ডিয়া, আমাদের ফুটবলের সব থেকে রাইভেল টিম হলো সবসময়ের জন্য ইন্ডিয়া, এবং আমি যখন খেলেছি তখনও, এবং আমার স্টিল মনে আছে যে আমি 3টা ম্যাচ খেলেছি ইন্ডিয়ার অ্যাগেনস্টে, কখনো 3টা ম্যাচ হারিনি। একটা ম্যাচ হেরেছি যদিও ফাইনালের সাফে 2-1, বাট পরবর্তী 2টা ম্যাচ আমরা সবসময় লিড নিয়েছি, রেফারির কোনো ভুল ত্রুটির কারণে আমরা ম্যাচগুলি জিততে পারিনি। বাট ইন্ডিয়া সবসময় আমাদের জন্য একটা অপোনেন্ট, মানে রাইভাল অপোনেন্ট। সুতরাং আমি বলবো যে এই ম্যাচটা আমার মনে হয় যে বাংলাদেশ প্লেয়ারদের ফাইনাল ম্যাচ হিসেবে নেওয়া উচিত, কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই তো আমাদের কোনো অ্যাচিভ করার কোনো জায়গা কিছুই পাইনি। সুতরাং এই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাও যদি হোম ম্যাচে জিততে পারেন, মানুষ কিন্তু আপনি যে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেননি, ফ্যান্সরা কিন্তু ভুলে যাবে যে বাংলাদেশ দল এখানে এটা করে দেখিয়েছে এবং ম্যাচ জিতেছে। সুতরাং আমি বলবো যে এইটাকে ফাইনাল ম্যাচ হিসেবে নিয়ে তারা যদি একটু মোটিভেশনটা রেখে খেলতে পারে, আমি মনে করি যে এইটা আমাদের একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আপনি শুরুতেই যেটা বলছিলেন যে হামজা চৌধুরী বা ফাহমিদুল্লাহ আসার পরে এক্সপেকটেশনটা অনেক বেড়ে গিয়েছিল, প্রত্যাশার পাল্লাটা অনেক ভারী ছিল। সেই প্রত্যাশা অনুযায়ী আসলে পয়েন্টস টেবিল সেই প্রত্যাশা আমাদেরকে দেখাচ্ছে না অন্তত। তবে সান্ত্বনার জায়গা আছে কিনা সেটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা। এখন পর্যন্ত যেই 4টা ম্যাচ হয়েছে সেখান থেকে বাংলাদেশ রয়েছে পয়েন্টস টেবিলের 3 নম্বরে, এবং 4 ম্যাচ খেলে 2টা ড্র থেকে বাংলাদেশের পয়েন্ট 2, এবং সবচেয়ে উপরে রয়েছে হংকং চায়না, তাদের 4 ম্যাচে 2 জয় 2 ড্রয়ে 8 পয়েন্ট। সিঙ্গাপুর রয়েছে এরপরেই 8 পয়েন্ট নিয়ে, এবং ভারত রয়েছে তলানিতে। এটা সারপ্রাইজিংলি বর্তমানে যে ফুটবলের শক্তিমত্তা সেই জায়গা থেকে এটা তো অন্তত বলতেই হয় যে ভারত র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে, শক্তিশালী প্রতিপক্ষ। বাট হোয়েন ইটস মানে তাদের এগেনস্ট টিম বাংলাদেশ থাকে, তখন সিনারিওটা আসলে চেঞ্জ হয়ে যায়। আপনি যেই কথাটা বলছিলেন, এখন যেহেতু আমাদের কোয়ালিফাই করার সম্ভাবনা বা প্রবাবিলিটি একদমই নেই, তবে যেই 2টা ম্যাচ রয়েছে এই 2টা ম্যাচ থেকে আসলে অনেক কিছু নেগেটিভ তো পেলাম, পজিটিভিটির আসলে কি আছে বাংলাদেশে? না, একটা জিনিস আপনার যে এখানে যে আপনার চার্টটা দেয়া আছে দেখেন, এখানে কিন্তু র্যাঙ্কিং যদি দেখেন, ভারত কিন্তু সবার থেকে উপরে র্যাঙ্কিং এ। হ্যাঁ, হংকং চায়না সিঙ্গাপুর তাদের থেকেও র্যাঙ্কিং এ, কিন্তু তাদের গ্রুপে দেখেন সব থেকে নিচের দল কিন্তু ভারত। সো ম্যাচ যেতে যে র্যাঙ্কিং তেমন কিছু ভেরি করে না, এটা কিন্তু এখানের এই চিত্রটা দেখলেই বোঝা যায়। এবং ওয়ার্ল্ড ফুটবলের সিনারি এইটাই, র্যাঙ্কিং তেমন কোনো কিছু নয়, মাঠের ফুটবল আপনি কিরকম পারফরমেন্স করেন। এবং আপনার যেটা বললেন যে নেক্সট 2টা ম্যাচ আসলে আমাদের প্ল্যানগুলি কি হওয়া উচিত, আমি মনে করি আমাদের লাস্ট ম্যাচটা কিন্তু আপনার মার্চে 2024-এ সিঙ্গাপুরের সাথে অ্যাওয়ে ম্যাচ, সো সেইটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি মনে করি আমাদের মেইন ফোকাস হওয়া উচিত 18 নভেম্বর আমরা হোম ম্যাচ যেটা এগেনস্ট ইন্ডিয়া খেলবো। এবং আমি যেটা বললাম যে এই ম্যাচটাকে আমাদের মনে করি যে একটা অন্য লেভেলের ম্যাচ হিসাবে কাউন্ট করে আমরা ম্যাচটা কীভাবে জিততে পারি সেইটা আমাদের মেইন ফোকাসে থাকা উচিত। নট অনলি প্লেয়ার্স, কোচিং স্টাফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা যারা ফ্যান্স রয়েছি সবাইকে মিলে। কারণ এই ম্যাচটা জিততে পারলে কী হবে, আপনি যেটা শুরুতেই বলছেন যে ফুটবলের একটা ইন্টারন্যাশনালিটি কিন্তু উন্মাদনা তৈরি হয়েছে, তখন কিন্তু মানুষ বা ফ্যান্সরা যারা আছে তারা ফুটবল ফলো করা শুরু করেছে, তাদের উন্মাদনাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবং আমি তো বললাম যে এন্ড অফ দ্য ডে ফ্যান্সরা সবসময় ম্যাচটা জিততে চায়, আমি হোপ প্লেয়াররাও জিততে চায়, কোচিং স্টাফ সবাই জিততে চায়, এবং এইটাই হলো সব থেকে সুবর্ণ সুযোগ এই বছরের জন্য। কারণ বছর শেষ হয়ে যাবে, আপনি যদি বছরটা একটা জয় দিয়ে শেষ করতে পারেন, এইটাই কিন্তু আগামী বছর আপনার একটা বড় মোটিভেশন হিসেবে কাজ করবে। এবং এই ম্যাচের আগে আপনি জেনে থাকেন যে একটা ফ্রেন্ডলি গেম আছে এগেনস্ট নেপাল 13 নভেম্বর, তো সেইটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ ওইখান থেকেই কিন্তু আপনি ভুল ত্রুটিগুলি সেরে আপনি 18 নভেম্বর নামতে পারবেন। সুতরাং এখন পুরো ফোকাসটা নভেম্বরে বাংলাদেশের সম্ভাব্য ব্যস্ততার যেই চিত্র আছে ফুটবলে সেটা একটু দেখে আসতে চাই। ফিফা প্রীতি ম্যাচ নেপাল এবং এশিয়ান কাপ বাছাই, আর নারী দলেরও আছে, নারী দলের প্রসঙ্গগুলোতেও আসবো, আজারবাইজান এবং মালয়েশিয়া, অবশ্যই নারী দলের বিষয়ে আলোচনা হবে। তবে ভারতের কথা আপনি বলছিলেন একটু আগেই যে র্যাঙ্কিংয়ে সবার উপরের দল, এখন পয়েন্টস টেবিলে সবচেয়ে নিচে রয়েছে। যেহেতু ভারত আর বাংলাদেশের ফুটবলের প্রসঙ্গ যখন আসে তখন ভারতের নামটাও চলে আসে, ভারতের সাথে আমরা অনেক কিছুতেই তুলনা করি যে বাংলাদেশ আসলে কম্পারিজনলি কতটা ভালো করছে। সেই জায়গায় ভারতের এই পয়েন্টস টেবিলের তলানিতে থাকার কারণটা আসলে কি আপনার কাছে? দেখেন, ভারত যেটা হয়েছে, ভারত শুরুটাই করেছে খুব খারাপ, বাংলাদেশের সাথে যা ধরনের স্টার্টটা করেছিল, হ্যাঁ ওই ম্যাচটাই কিন্তু বাংলাদেশ বেশ ভালো ফুটবল করেছে, বাংলাদেশ জিততে পারতো। তো ভারতের ফুটবল একটা মানে লাস্ট 6 বা 1 বছর ধরে একটা বড় কোলাপস করেছে তাদের পারফরমেন্সে, বিকজ তাদের কিছু কোচ আপ ডাউন করেছে, তাদের কিছু প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেয়াররা কিন্তু সাফেল করেছে, সুনীল ছেত্রী অবসর ভেঙে আবার সে রিটার্ন করেছে। সুতরাং তাদের জাতীয় দল কিন্তু মাঝখানে বেশ ভালো করেছিল, তারা ডিরেক্টলি এশিয়া কাপ খেলছে,
বড় বড় টুর্নামেন্টগুলি তারা পার্টিসিপেট করছে এবং অনেক বড় দলকে তারা হারিয়েছে। ওমানের মতো দলকেও তারা একটা সময় হারিয়ে দিয়েছিল। রিসেন্টলি তাদের পারফরমেন্সে বেশ কলাপস করেছে, বিকজ তাদের স্কোয়াডটা আমার কাছে মনে হয় যে স্কোয়াডের যে ডেপথ সেইখানে আমার কাছে মনে হয়েছে যে তাদের প্লেয়ার কিছু অ্যাবসেন্স রয়েছে, যার কারণে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স বেশ একটা ভালো। এবং লাস্ট ম্যাচও তারা সিঙ্গাপুরের সাথে তাদের মাঠে হেরেছে, মানে হোম ম্যাচে হেরেছে ইন্ডিয়ার মাটিতে। তো তাদের আসলে আমার কাছে মনে হয় যে তারা এই মুহূর্তে বেশ ভালো একটা অবস্থানে। এবং ওয়ার্ল্ড ফুটবলে আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি ক্লাব ফুটবলে এরকমের কলাপস মাঝে মাঝে করে, বাট সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা হলো একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আপনি যেটা দেখেছেন, যা কিন্তু আমাদের ফুটবলেও আমরা যেহেতু এখন ইন্টারন্যাশনালি ভালো করা শুরু করেছি, ভালো করাটা মানে আপনাকে ম্যাচ জিততে হবে। হ্যাঁ, আপনি ভালো ফুটবল খেলে ম্যাচ হেরে যাবেন ওইটা কিন্তু কেউ এক্সপেকটেশন করবেন। আপনি খারাপ ম্যাচ খেলে ম্যাচ জিতবেন, 3 পয়েন্ট পাবেন, ওইটা কিন্তু মানুষ ওইটা নিয়ে কিন্তু বাহাবা দিবে আপনাকে। সুতরাং আমি মনে করি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ফুটবলের কালচার অলমোস্ট সেম। হ্যাঁ, তো আমরা যেটা হয়েছে যে আমরা মাঝখানে অনেক সময় আমরা নষ্ট করেছি, আমরা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে তেমন কোনো কাজ করতে পারিনি। বাট রিসেন্টলি আমাদের বিএফএ প্রেসিডেন্ট যে রয়েছে তাবিদ ওয়ালবে আসার পরে কিন্তু সে একটা আশার সঞ্চার তৈরি করেছে। সুতরাং সেইটা আসলে আমি মনে করি যে সবাই মিলে একসাথে কাজ করতে পারে, আমি মনে করি যে আমরা ভালো কিছু করতে পারবো। একটা সম্পূরক জিজ্ঞাসা আপনার কাছে, সেটা হচ্ছে যে এই গত 4 ম্যাচে, এশিয়ান কাপ বাছাইয়ের গত 4 ম্যাচে বাংলাদেশের যেই ফার্স্ট 11 বা প্লেইং 11 সাজানো হয়েছে, সেই জায়গাতে আপনার কোনো মতামত আছে কিনা? মানে আপনার কি মনে হয়েছে যে বেস্ট 11ই সাজানো হয়েছিল? না, কিছু ম্যাচে তো আমরাই কোশ্চেন তুলেছিলাম যে আপনি যদি অ্যাগেনস্ট আমরা এখানে যে ম্যাচটা খেলেছিলাম, হ্যাঁ, এখানে যে আপনি সেখানে স্টার্টিং 11-এ দেখেন, হ্যাঁ, আপনি লেফট ব্যাক পজিশনে কাকে দিয়েছিলেন? সাদকে খেলেছেন। সাদ ইজ নট এ লেফট ফুল ব্যাক। হ্যাঁ, জায়ানের মতো প্লেয়ার ছিল এবং জায়ান সেকেন্ড হাফে নামার পরে লাস্ট 25 মিনিটস পুরো সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। 3-1 গোলে পিছিয়ে থাকা ম্যাচকে 3-3 গোলে আপনি ড্র করে ফেলেছেন। এবং ওই ম্যাচে তো আপনি ফাহমিদুলকে স্টার্টিং 11-এ দেননি, নামার পরে কিন্তু খেলা সমিত সোমকে আপনি পরে নামিয়েছেন, বলেছেন সে জার্নি করে আসছে, বাট তার পরের 35 মিনিট খেলা দেখে মনেই হয় না সে জার্নি করে আসছে বা সে টায়ার্ড। তো এই ধরনের কোশ্চেন কিন্তু সে সবসময় রেখে গিয়েছে। সুতরাং স্টার্টিং 11 এবং আপনি যদি দেখেন এও ম্যাচ যখন কাইটাকে যেটা খেলতে গেছে সেখানেও কিন্তু সে একই গরমিলই করেছে। হ্যাঁ, কারণ ওই ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম, সেখানে কিন্তু ফার্স্ট হাফে তেমন কোনো ইম্প্যাক্টফুল ফুটবল আমরা দেখতে পারিনি। সুতরাং কোচের এইখানে আমার কাছে মনে হয় যে টেকটিক্যাল যে জায়গাগুলি সেগুলি নিয়ে তার আরও হোমওয়ার্ক করা উচিত, প্লেয়ারদের নিয়ে গিয়ে তার আরও অ্যানালাইসিস করা উচিত। এবং একটা জিনিস আমার কাছে সবসময় আমি জানি না এটা আমার সাথে অনেক একমত হবে কিনা, ম্যাচটা যখন চলে তখন কিন্তু কোচ ম্যাচটা রিড করতে পারে কিনা প্রপার, সেইটা হলো একটা দেখার বিষয়। কারণ ম্যাচ রিড করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোন জায়গা থেকে অপোনেন্ট অ্যাটাক করছে, কোন জায়গা থেকে অপোনেন্ট দুর্বলতা, এগুলি কিন্তু খুঁজে সাথে সাথে কিন্তু ম্যাচের সিনারিগুলি কিন্তু আপনাকে কিন্তু প্লেয়ারদেরকে ধরিয়ে দিতে হবে। তো সুতরাং এগুলি কিন্তু আমরা দেখতে পাইনি তেমন একটা। সুতরাং এগুলি নিয়ে আমি মনে করি যে ইন ফিউচার আমাদের হাতে এই এশিয়ান কাপ কোয়ালিফাই পরে কিন্তু আমাদের তেমন ইন্টারন্যাশনালি তেমন কোনো আমাদের কিন্তু ম্যাচ নাই। বাট আমি মনে করি আমাদের যে ফিফা ফ্রেন্ডলি আছে বা যাই থাকুক, একজন ভালো কোচ বিএফএফ নিয়োগ দিবে। অবশ্যই আমাদের আলোচনায় আমরা আরও জিজ্ঞাসা এবং আলোচনার মাধ্যমে নতুন কিছু বের করার চেষ্টা করব যে বাংলাদেশ ফুটবলের গোল কি এবং ভবিষ্যতে আসলে ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক, এখন মাঠের আজকের আয়োজনের আলোচনার বিষয়বস্তু ফুটবলের গোল, এবং আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আবারও বিরতির পরে আপনাকে স্বাগত এমিলি ভাই। এবং আমরা কথা বলছিলাম বাংলাদেশের মেন্স ফুটবল নিয়ে এবং মেন্স ফুটবলের আপস ডাউন এবং প্রত্যাশা, আর সেই প্রত্যাশার প্রাপ্তি কতটা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। প্রত্যাশা ছিল অনেক উঁচুতে এবং সেটা মনে হয় যে ঠিক প্রত্যাশা অনুযায়ী হয়নি, আমরা সেই অ্যাপেক্সে যেতে পারিনি। তবে বাংলাদেশ ফুটবল দলের, অবশ্যই পুরুষ দলের কথা বলছি, তাদের যেই বিগত কিছু সময়ে সাব ফুটবলে বাংলাদেশের অবস্থান বা কোন পর্যায়ে তারা ছিল, 2015 সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশের অবস্থান অর্থাৎ গ্রুপ পর্ব থেকে আমরা বিদায় নিয়েছিলাম। এরপরে 2018 সালে মালদ্বীপ চ্যাম্পিয়ন, গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ বিদায় নিয়েছিল। পরবর্তীতে 2021 সালে ভারত চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্ব থেকে আমাদের বিদায় হয়েছিল, এবং 2023 সালে ভারতের বিপক্ষে হেরেই আসলে আমরা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। তো 2003 সাল আমাদের ফুটবলের ইতিহাসেই সবচেয়ে বড় সাফল্য বা বড় মোমেন্ট যদি বলি, এনজয়ফুল মোমেন্ট বলি, বা সেই সময়ের যেই সেই ক্রেজটা আসলে অনেকাংশেই এখন কমে গেছে। আবারও আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখছি, সেটা নিয়ে কথা বলছি, অনেক আলোচনা হচ্ছে। একটা বিষয় আসলে আপনার কেমন লাগে, সেটা হচ্ছে যে ব্যর্থতার গল্পগুলো তো আছেই, তবে এই যে এই আলোচনাতেও কিন্তু অনেকদিন বাংলাদেশ ফুটবল ছিল না। সেই জায়গায় কিন্তু এখন এই বাংলাদেশ ফুটবল দল খারাপ করছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সাফল্য পাচ্ছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। এই বিষয়টা এখন আপনার কেমন লাগে? দেখেন, বাংলাদেশ লাস্ট সাব ফুটবল খেলেছে, ফাইনাল খেলেছে 2005, এবং ওই দলে আমি ছিলাম। হ্যাঁ, করাচিতে হেরে গেছিলাম ইন্ডিয়ার সাথে 2-1 গোলে।
তো আমাদের জয়গুলিও যেমন আনন্দ দেয় ইন্ডিয়ার সাথে, আবার হারগুলিও কিন্তু ম্যাক্সিমাম ভালো ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে হেরেছি। সুতরাং আপনি এখানে যে টেবিলটা দেখিয়েছে যে সাব ফুটবলে কিন্তু আমাদের লাস্ট 2023 সালে আমরা সেমিফাইনাল খেলেছি, যেটাতে আপনার ইন্ডিয়াতে হয়েছিল, হ্যাঁ ওইটাতে লাস্ট। এবং আপনি যে বলেছেন যে ফুটবলের উন্মাদনা যেটা তৈরি হয়েছে রিসেন্টলি, এইটার অন্যতম কারণ তো একজনই, হামজা চৌধুরী যদি এই দলে ইনক্লুডেড না হতো এত উন্মাদনা তৈরি হতো অনেস্টলি। কারণ আপনি দেখেন আমরা যেটা দেখেছি যে লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট হংকং বাংলাদেশের টিকিট ছাড়ার 19 মিনিটে আপনার প্রায় 20,000-এর মতো টিকিট সোল্ড আউট হয়ে গেছে, 19,000-এর মতো। নিকট ভবিষ্যতে বাংলাদেশে এটা আসলে ভাবতে পারা বিশাল রেকর্ডেড একটা, হ্যাঁ যে 19-20 মিনিটে কিন্তু সোল্ড আউট হয়ে যায় টিকিট। এবং আমি আপকামিং যে ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছে এখনই মানুষের ভিতরে কিন্তু অন্যরকম একটা উন্মাদনা তৈরি হয়েছে যে টিকিট পাবো কিনা, ম্যাচ দেখতে পারবো কিনা। সুতরাং এইটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট, হ্যাঁ এইটা বিশাল অ্যাচিভমেন্ট। বাট আমার যেটা ভয়ের জায়গা যে এইটাকে আমরা আসলে ক্যাশ করতে পারবো কিনা, এটাকে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। কারণ হামজা তো সারা জীবন খেলবে না, সমিত সোম সারা জীবন খেলবে না, এর হয়তো নেক্সট 5-7 বছর খেলবে। বাট পাইপলাইনটা আমাদের স্ট্রং হবে কিনা, হ্যাঁ এই জাতীয় দলটা আমরা এভাবে রান করতে পারবো কিনা, এখন যে ফ্লোটা আছে এই ফ্লোটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা, এইটা হলো আমার একটা ভয়ের জায়গা। এবং এইটা নিয়ে কাজ করতে হবে, প্রচুর কাজের জায়গা রয়েছে। হ্যাঁ এখন যেমন হামজা সমিত্রা আসার জায়গাতে ফুটবল একটা বিশাল মার্কেটিং জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ তো এইটাকে আমরা ইন ফিউচার 5 বছর পরে এইটাকে আমরা রাখতে পারবো কিনা। আচ্ছা এই জায়গায় আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে হামজা আসার পরে কিন্তু আমাদের অনেক কি বলে স্পন্সরের অপরচুনিটি তৈরি হয়েছে, সেগুলো কি আসলে বাফুফে ক্যাশ করতে পারছে আপনার মনে হয়? আমি তো ওইটাই বলছি যে এখন যে স্পন্সরশিপরা আগ্রহ দেখাচ্ছে, হ্যাঁ এই আগ্রহটা আরো থাকবে। নেক্সট ইন্ডিয়া ম্যাচে আপনি জিতেন এই আগ্রহটা ডাবল হয়ে যাবে, হ্যাঁ তো সুতরাং এইটা তো এমন না যে হামজা আপনাকে এখানে 5-7 বছর পর আবার খেলবে। বাট হামজার মতো পাইপলাইনে প্লেয়ার আপনি যখন তৈরি করবেন, হামজার মতো সুপারস্টার প্লেয়ার যখন বাংলাদেশ দলে খেলবে, যখন এশিয়াতে আপনি লিড করবেন, ম্যাচ বাই ম্যাচ জিতবেন, তখন কিন্তু এই যে আপনি স্পন্সরশিপের কথা বলেন তখন হুমড়ি খেয়ে পড়বে। হ্যাঁ ক্রিকেটের পিছনে আজকে কেন মানুষ এত স্পন্সরশিপ করছে, বিকজ এখানে সাকিব তামিমের মতো মানে পটেনশিয়াল প্লেয়ার তৈরি হয়েছিল, রাইট? দ্যাটস ওয়াই কিন্তু দেখবেন যে তাদের ক্রিকেটের ব্র্যান্ড এবং ভ্যালু কিন্তু অনেক উপরে চলে গেছে। তো এখানে কিন্তু প্লেয়াররাই কিন্তু একমাত্র স্টেক হোল্ডার যারা কিন্তু ব্র্যান্ড ভ্যালুকে অনেক উপরে নিয়ে যেতে পারে। হ্যাঁ আপনার দলে যদি স্টার প্লেয়ার থাকে, আপনার প্লেয়ার যদি পারফরম্যান্স থাকে, তখন কিন্তু স্পন্সর হুমড়ি খেয়ে পারবে। আপনার যদি পারফরম্যান্স না থাকে, আপনি যদি পারফরম্যান্স মাঠে শো না করতে পারেন, কীভাবে আপনাকে স্পন্সর করবে? সুতরাং এটাকে ক্যাশ করতে হবে এবং এইটা নিয়ে যে প্ল্যানিংগুলি সেগুলি আমার মনে হয় যে স্মুথলি করতে হবে, দেন আপনি মনে করেন এটাকে রান করাতে পারবেন। এমিলি ভাই, আলোচনার এই পর্যায়ে আমরা একটু মেন্স ফুটবলে সুইচ অন করতে চাই নারী ফুটবলে। এবং নারী ফুটবলের কথা যখন আসলো, অবশ্যই আপনার মুখের হাসিটা অনেক বিস্তৃত হয়ে গেছে। ডেফিনেটলি আমাদের মুখের হাসিটাও অনেক বিস্তৃত হয়ে যায় নারী ফুটবলের কথা যখন আমরা বলি। এবং সাব ফুটবলে নারীদের যেই সাফল্য, সেই সাফল্যগুলো একটু এক নজরে দেখে আসতে চাই। 2019 সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশের অবস্থান ছিল সেমিফাইনাল পর্যন্ত। এবং 2022 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ছাদখোলা বাস, এবং নানান প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো নিয়েও আমরা কথা বলবো। এবং 2024 সালে বাংলাদেশ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়, এবং সেখানেও অনেক প্রতিশ্রুতির গল্প, অনেক আশার গল্প, স্বপ্ন দেখানোর গল্প। স্বপ্ন আমাদের দেখিয়েছে আমাদের মেয়েরা ঠিকই, ঋতুপর্ণা চাকমা কিংবা তহুরা খাতুনরা, ডেফিনেটলি। তবে সেই স্বপ্নর তাদের সেটাতে আমরা বা বাফুফে তাদেরকে কতটা অনুপ্রাণিত করতে পেরেছে, সেই প্রসঙ্গগুলো চলে আসে। আপনার কি মনে হয়, বাফুফে তাদের প্রতিশ্রুতি ঠিক আছে, নাকি আসলে তাদের যেই আশা বা প্রত্যাশার কথা বলেছে সেই জায়গা থেকে আসলে তারা অনেক পেছনে পড়ে আছে? দেখেন, আপনি আসলে অনেকগুলি কোশ্চেন আমার কাছে করেছেন। তা আমি যেটা শুরু করতে চাই যে মেয়েরা আসলে সাকসেসের জায়গা তো মেয়েরাই দেখিয়েছে। হ্যাঁ পুরুষ ফুটবলে কিন্তু এখনো কোনো বড় সাকসেস নাই আফটার 2003, মানে 2003-এর পরে। হ্যাঁ 2010 আমরা এসএ গেম চ্যাম্পিয়ন হয়েছিলাম, আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাট এরপরে কিন্তু পুরুষ ফুটবলে তেমন কোনো সাকসেস দেখেছে। বাট মেয়েরা ব্যাক টু ব্যাক সাব ফুটবল চ্যাম্পিয়ন, এবং সব থেকে বড় সাকসেসের জায়গাগুলো তারা ডিরেক্ট এশিয়া কাপ খেলবে, যেটা মিয়ানমারে কোয়ালিফাই করে তারা কিন্তু এখন অস্ট্রেলিয়াতে 2026-এ যে এশিয়ান কাপ কোয়ালিফাই সেটা ফাইনাল রাউন্ডে খেলবে। তো এইটা তো আসলে বিশাল অ্যাচিভমেন্ট। সাব ফুটবলের ডাবল অ্যাচিভমেন্ট হলো আপনি এশিয়া কাপ খেলবেন, এরপর আপনার লাস্ট স্টেজ হলো ওয়ার্ল্ড কাপ। সুতরাং মেয়েরা কিন্তু আপনার সাকসেসের জায়গাটা কিন্তু রান করে দেখাচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে মেয়েরা আসলে সুযোগ সুবিধা সেই জায়গাটা আসলে প্রপার পাচ্ছে কিনা, দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই জায়গা থেকে আমি কিছু কৃতজ্ঞতা দিব। হয়তো তারা যে প্রাইজ মানিটা আপনি বলছেন যে 1.5 কোটি টাকা তারা ঘোষণা করেছে, ওইটা এখনো পায়নি। বাট সেটা আমি মনে হয় যে টুডে টুমোরো পাবে। রিসেন্টলি তাদের এনএসসি থেকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বাট মেয়েদের যেটা হয়েছে যে মেয়েদেরকে যে ফ্যাসিলিটিসগুলি ইনশিওর করা, যে আপনি 2026-এ এখন এশিয়ান কাপ কোয়ালিফাই ফাইনাল রাউন্ড
খেলবেন, তো এইখানে আপনার প্রিপারেশনটা আপনি ঠিক হচ্ছে কিনা সেইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইনশিওর করতে হবে। এবং সেখানে আমরা দেখেছি যে তারা বা অলরেডি কিন্তু তারা থাইল্যান্ডে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়েছে, সে নভেম্বরে এখানে এখানে টুর্নামেন্ট রয়েছে, হ্যাঁ, আজারবাইজান এবং মালয়েশিয়ার সাথে যৌথ টিম, তো এটা কিন্তু একটা বড় বড় প্রস্তুতি হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি আরও কিছু এখানে ইনক্লুড করতে চাই, সেটা হলো যে আপনি যেটা বলছেন যে মেয়েদের ফাইন্যান্সিয়ালি যে ব্যাকগ্রাউন্ড, সেইটা আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, দেন কিন্তু আপনি মনে করেন যে মেয়েদের কাছ থেকে যে মাঠের আউটপুটটা সেটা পাবেন। থাইল্যান্ডে যে আমরা রিসেন্টলি যে 2টা ম্যাচ খেলে আসছি সেখানে কিন্তু ভালো করতে পারেনি, হ্যাঁ, তাদের বিকাল পারফরমেন্সে কিন্তু অনেক ল্যাকিংস দেখা দিয়েছে। সুতরাং এটা নিয়ে কিন্তু ওয়ার্কআউট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপকামিং যে ম্যাচগুলি রয়েছে সেখানে আপনি ভালো করতে পারবেন। এই যে ম্যাচ হারলাম বা আমরা জেতার মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে হঠাৎ করে আবার ব্যর্থতার গল্পগুলো শুরু হলো, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ আমরা হেরেছি। এই জায়গায় কি মনে হয় যে প্লেয়ারদের আসলে ঘাটতি আছে মাঠে, নাকি কোচ পিটার বাটলার, যাকে নিয়ে আমরা পরপর 2টা সাফে আমাদেরকে চ্যাম্পিয়ন করেছে, সেই জায়গাটায় পিটার বাটলারকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রশংসা হয়েছে, যদিও তার কিছু কিছু ডিসিশন নিয়ে অনেক সমালোচনা ছিল, বাট দিন শেষে তিনি যে আসলে সঠিক সেটা তিনি প্রমাণ করেছেন রেজাল্টের মধ্য দিয়ে। তবে আসলে কি মানে এখানে হ্যাভিয়ার ক্যাপ্রের একেবারেই মানে বিপরীত চিত্র পিটার বাটলারের ক্ষেত্রে? না, এখানে ব্যাপারটা হচ্ছে পিটার বাটলার কিন্তু তার যোগ্যতা প্রমাণ দিয়েছে, সে অলরেডি কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন রাউন্ডে প্লেয়ারদেরকে নিয়ে গেছে, বাট রিসেন্টলি আবার তার কিছু টেকনিক্যাল ভুলগুলি কিন্তু সামনে এসেছে। থাইল্যান্ডের সাথে আপনি যদি ম্যাচগুলি দেখেন, হাই ডিফেন্ডিং লাইন খেলেছে, হাই প্রেসিং করার চেষ্টা করেছে, তো আপনার অপোনেন্টকে রিড করে কিন্তু আপনার টিমের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু আপনাকে দল সাজাতে হবে, তো সেইটা কিন্তু আপনি করেন। আপনি বিগত দিনে যে দলগুলির সাথে যেভাবে ম্যাচ খেলেছেন ওইটাই কিন্তু আপনি এখানে রান করেন, সুতরাং সেটা করলে হবে না, বিকজ এশিয়ান কাপ কোয়ালিফাই আপনি যাদের সাথে খেলবেন তারা কিন্তু মোর স্ট্রং দল, তাদের সাথে কিন্তু আপনার কৌশলটা কিন্তু চেঞ্জ করতে হবে এবং আপনাকে অপোনেন্টের স্ট্রং পয়েন্টগুলি দেখে কিন্তু আপনাকে টিম সাজাতে হবে। সুতরাং এখানে পিটার বাটলার আমার মনে হয় সেটা নিয়ে সে হোমওয়ার্ক করবে এবং আমার মনে হয় যে রিসেন্টলি যে সে ভুলগুলি করে আসছে থাইল্যান্ড থেকে, এইগুলি নিয়ে সে যে আপকামিং যে মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে যে টুর্নামেন্টে রয়েছে সেখানে সেটা সে রিকভার করবে। পিটার বাটলারের কথা বলছিলাম, বাংলাদেশ দলের কথা বলছিলাম। এই এশিয়ান কাপের যে মূল পর্বে বাংলাদেশের খেলা, সেখানে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে, গ্রুপ রানার্স আপ নাও হতে পারে, তারপরেও গ্রুপের চতুর্থ হলে বাংলাদেশের অলিম্পিকে খেলার একটা সম্ভাবনা আছে। রাইট, সেই সম্ভাবনার জায়গাটা গুলো এনশিওর করা আগে জরুরি, নাকি গ্রুপ চ্যাম্পিয়নের দিকে ঝুঁকবে বাংলাদেশ? যদিও সেটা অনেক কঠিন বাস্তবতা। না, এটা ডিপেন্ড করে। দেখেন, আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপ এখন মূল ফোকাসটা আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে মেইন রাউন্ড আমরা কি করব, হ্যাঁ, এইটা আমার মনে হয় মূল ফোকাসে রাখা উচিত, এরপরে অন্যান্য সাবজেক্টগুলি আসবে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি প্রিপারেশনটা বাংলাদেশ বেশ ভালোই নিচ্ছে। থাইল্যান্ডের সাথে ফ্রেন্ডলি গেম খেলেছে, এখন আজারবাইজান মালয়েশিয়ার সাথে খেলবে, এরপর যাওয়ার আগেও হয়তো আরও কিছু ম্যাচ তারা খেলবে এবং প্রিপারেশনটা হয়তো তারা অস্ট্রেলিয়াতে অনেক আগেই চলে যাবে, হয়তো 2 উইকস বা 3 উইকস আগে ওখানে গিয়ে হয়তো ওখানে গিয়েও 1-2টা ম্যাচ খেলবে। সুতরাং প্রিপারেশনটা কিন্তু হওয়া উচিত এশিয়ান কাপ বাছাই পরে মূল পর্ব নিয়ে। তো এইটা হলে আমার কাছে মনে হয় যে আমাদের যদি সময় রয়েছে, বাট আমাদের এক্সপেকটেশন অনেক বেশি না করা উচিত এই সময়টাতে। হ্যাঁ, প্লেয়ারদের সেফ রাখা উচিত, প্লেয়ারদের মোটিভেশনটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, তারা যেন রিল্যাক্স থাকে, তারা যেন এটাকে প্রেশার হিসাবে না নেয়। প্রেশার হিসাবে নিলে কিন্তু আপনি পারফরমেন্স করতে পারবেন না। সুতরাং এখানে কোচিং স্টাফ যারা রয়েছে তাদের আসলে প্লেয়ার মোটিভেট করতে হবে যে আমরা টুর্নামেন্ট খেলবো, সেই জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, কাদের সাথে খেলবো এটা ফরগেট ইট, এটা পরে যখন ম্যাচ শুরু হবে তখন এটা নিয়ে আমরা চিন্তা করবো, বাট প্রিপারেশনটা আমরা মনে হয় যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার মূল পর্ব নিয়ে করা উচিত। সাফল্যের ক্ষেত্রে ঋতুপর্ণা চাকমা বা তহুরা খাতুনরা ডেফিনেটলি এগিয়ে আছেন, এগিয়ে থাকছেন বা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্ন পূরণেও অনেক অবদান রাখছেন, অর্জন নিয়ে আসছেন বাংলাদেশের জন্য। মাঠে যখন খেলা হচ্ছে, চারদিকে লাইটিং থাকছে, সেখানে ক্যামেরা থাকছে, তাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি ছাপানো হচ্ছে, কিন্তু যখন তারা মাঠ থেকে ঘরে ফিরছে, সেই থাকার জায়গাটা কি আসলে মানে তাদের জন্য মানসম্মত কিনা, বা এখন পর্যন্ত সেটা নিয়ে বাফুফের কনসার্নের জায়গাটা সেরকম আসলে গুরুত্ব পেয়েছে বলে মনে হয় কিনা আপনার? আপনি এটা একটা দুর্দান্ত কোশ্চেন করেছেন সত্যি কথা বলতে। হ্যাঁ, কারণ আপনি টুর্নামেন্টের আগে 5 স্টার হোটেলে থাকছেন, আপনি ক্যাম্পিংয়ের সময় থাকতেছেন একদম নিম্নমানের একটা জায়গায়, হ্যাঁ, ডিফারেন্সটা কিন্তু তখনই তৈরি হয়। হ্যাঁ, তো আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো ইনশিওর করা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনি 3 স্টার থেকে 5 স্টার গেলে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন, বাট আপনি একদম 0 স্টার থেকে 5 স্টারে গিয়ে যখন থাকবেন তখন আপনার মেন্টালিটি চেঞ্জ হবে, ওই বিগত দিনের কথাগুলি মনে পড়বে। বাট এইটা খুব ইনশিওর করা উচিত যে মেয়েরা এখন কোথায় থাকছে, কি খাচ্ছে, তাদের ফ্যাসিলিটিসগুলি আসলে মানে এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছে কিনা। সুতরাং এইটা আমার মনে হয় যে ভেবে দেখা উচিত এবং এখন থেকেই আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উচিত মেয়েরা যেখানে ক্যাম্প করছে সেই ক্যাম্পের পরিবেশ কী আছে, সেখানে খাওয়া দাওয়া কোন পর্যায়ে রয়েছে, তারা ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, তারা ফাইন্যান্সিয়ালি
সাপোর্ট পাচ্ছে কিনা এটা নিয়ে আমি মনে করি যে তাদের এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা বড় কনসার্নের জায়গা হওয়া উচিত। মানে সেই জায়গায় আপনার দিক থেকে কোনো সাজেশন, বা তারা যখন ম্যাচের বাইরে থাকছে, যখন বাফুফেতে তারা থাকছে, সেই সময়টাই তাদের গ্রুমিং বা থাকার যে ব্যবস্থাটা, সেটা আসলে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু প্রপার কোনো আইডিয়াল কোনো কারেকশন বা সলিউশন কিন্তু সেই জায়গা থেকে ওইভাবে আসে নাই। সেই জায়গাটায় মানে আপনি তো ফুটবলার ছিলেন, আপনারা সেই সুযোগ সুবিধা বা কিছু প্রতিবন্ধকতা সবকিছু পেরিয়ে ওভারকাম করে আপনারা খেলেছেন দীর্ঘদিন। আপনার কাছ থেকে কি মনে হয় যে মেয়েদের জন্য কোন ব্যবস্থাটা আসলে একটা ভালো রেজাল্ট দিতে পারে? দেখেন, মেয়েরা এখন এশিয়া কাপ খেলবে, হ্যাঁ, এটা তো বাংলাদেশ ফুটবলের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ছেলে মেয়ে সব জায়গা থেকে যদি বলেন। তো এশিয়া কাপ খেলার মতো ফ্যাসিলিটিসও কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। তো আপনি লাস্ট আমি যেটা জানলাম যে চিটংয়ে তারা ওখানে একটা ভালো এনভায়রনমেন্টে তারা ট্রেনিং সেশন করেছে, সেখান থেকে তারা থাইল্যান্ডে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। বাট আমি মনে করি এই মুহূর্তে তাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে চারতলা যেখানে থাকে, ওইটা তো আসলে যে অ্যাকোমোডেশনটা রয়েছে সেটা আসলে আপ টু দ্য মার্ক না। আমি মনে করি যে মেয়েদের অ্যাটলিস্ট একটা ভালো ফ্যাসিলিটিস ইনশিওর করা উচিত, লাইক বিকেএসপি আছে, বা একটা ভালো কোনো হোটেলে রেখে যদি তাদের ট্রেনিং সেশনগুলি করানো যায়, বা বিদেশে যদি ট্রেনিং ক্যাম্প করানো যায়, সেইটা হবে তাদের জন্য উপযুক্ত বিষয়। যেহেতু আপকামিং আমাদের এখানেই নভেম্বরে টুর্নামেন্ট আছে, আই হোপ তারা সেই ফ্যাসিলিটিসটা ইনশিওর করবে। বিকজ আপনি যদি তাদের পিছনে ইনভেস্ট না করেন, আপনার আউটপুটটা কিন্তু পাবেন না। সুতরাং এখানে চিফ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তাদের পিছনে ইনভেস্ট করতে হবে, তারা আপনাকে কিন্তু রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে সরকারি সাপোর্ট নিয়ে যদি তারা এই মেয়েদের পিছনে ইনভেস্ট করে, মেয়েদের পিছনে ফ্যাসিলিটিস দেয়, মেয়েদের খাওয়া দাওয়া ইনশিওর করে, মেয়েদের ফাইন্যান্সিয়ালি জায়গাটা যদি ঠিক রাখে, আমি মনে করি এই মেয়েরা আপনাকে একসময় বিশ্বকাপ খেলাবে, এই মেয়েরা একসময় আপনাকে আমাদের এই জাতিকে অনেক উপরে নিয়ে যাবে। আমরা অনেকক্ষণ ধরে বাংলাদেশ নারী ফুটবল এবং পুরুষ ফুটবল নিয়ে কথা বলছিলাম, এবং এই কথাগুলোর মাঝে আপনি বারবারই পাইপলাইনের কথা তুলে নিয়ে আসছিলেন। সেই পাইপলাইন নিয়ে আমার অনেক কোশ্চেন রয়েছে আপনার কাছে। ডেফিনেটলি আপনি আপনার কাছ থেকে সেটার প্রপার বা সেটার সলিউশন কি, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু ফুটবলের গোল এবং বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আবারও তার কাছে ফিরতে চাই। এমিলি ভাই, আমাদের প্রসঙ্গক্রমে বারবার পাইপলাইনের কথা এসেছে, বারবার ঘরোয়া ফুটবলের কথা এসেছে, বাট বাফুফের যেই সর্বশেষ সভাটা হয়েছে সেখানেও শুধু সাফল্যের গল্প, সেখানেও শুধু চাকচমক বা জাকজমকতার গল্প, কিন্তু সেই জায়গাটাই আসলে ঘরোয়া ফুটবলের গল্প, কিংবা নারী ফুটবলের ঘরোয়া লিগের কথা যদি বলি, সেই জায়গার গল্পগুলো কিন্তু আসলে সেভাবে উঠে আসেনি, আলোচনাতেও আসেনি, সেখান থেকে কোনো সিদ্ধান্তও আসেনি। পাইপলাইনের কথা বলছিলাম আমরা। হামজা চৌধুরী আগেই স্টার ছিলেন, তাকে আমরা নিয়ে এসে আমাদের দলে খেলাচ্ছি। আমাদের স্টার কবে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, তৈরি হওয়ার যে জায়গা, পাইপলাইনের যে জায়গা, সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো শৃঙ্খলা আসেনি। আপনার কাছে কি মনে হয় যে এভাবে চললে বাংলাদেশের ফুটবল খুব ভালো দিনের অপেক্ষায় থাকার প্রত্যাশা করতে পারবে? দেখেন, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোয়ালিটি প্লেয়ার তৈরি করা। হ্যাঁ, আপনি যখন স্টার প্লেয়ার তৈরি করা, হ্যাঁ, এখন যতটা উন্মাদনা আছে তার 95%, আমি 95 না 99% ক্রেডিট দেবো যেহেতু হামজা চৌধুরী। অল ক্রেডিট গোজ টু হিম। হামজা আসার আগে পর্যন্ত বাংলাদেশ ফুটবলে কিছুই ছিল না, কোনো উন্মাদনা ছিল না। ইন্টারন্যাশনাল ম্যাচ হলেও মানুষের ভিতরে এত কোনো উত্তেজনা ছিল না, মানুষ আসতো নর্মাল একটা ম্যাচ দেখে চলে যেত। বাট এখন মানুষ ম্যাচ দেখতে আসে এবং জয় দেখতে আসে বিকজ অফ হামজা চৌধুরী। এবং আপনি যেটা বলছেন ট্রু, হামজার সাথে আমাদের বাকি যে প্লেয়ার আছে তাদের ডিফারেন্স অনেক বেশি, বিকজ আমরা এখানে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারছি না। আমাদের পাইপলাইন একদম জিরো লেভেলে, লাস্ট 15-16 বছর পাইপলাইন নিয়ে কোনো কাজই হয়নি। এবং পাইপলাইন কোনটাকে বলি, এটা আমার মনে হয় যে যা বিগত দিন যারা ফুটবল ফেডারেশনে ছিল তাদের ধারণা আছে কিনা যে পাইপলাইন আসলে কি, এইটাই আমার মনে হয় যে তারা রিসার্চ করতে পারেনি। হ্যাঁ, পাইপলাইন হলো আপনি পাইনিয়ার ফুটবল, স্কুল ফুটবল, ডিস্ট্রিক্ট ফুটবল, এগুলি তো আছেই, এগুলি পাইপলাইন। একাডেমি ইজ নট লাইক নেসেসারি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করবে। হ্যাঁ, আপনার মেইন থিং হলো প্লেয়ার প্রডিউস করে কারা পৃথিবীতে। হ্যাঁ, ক্লাবগুলি প্লেয়ার প্রডিউস করে ওয়ার্ল্ড ফুটবলে। আপনি যদি বার্সেলোনা বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, এরা প্লেয়ার প্রডিউস করে বিকজ তাদের ইয়োর টিম রয়েছে, তাদের একাডেমিক্যাল বিশাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমাদের এখানে জিরো, কিচ্ছু নাই আমাদের এখানে। সুতরাং আপনি যতদিন পর্যন্ত ক্লাব ফুটবলের স্ট্রাকচার তৈরি না করতে পারবেন, ক্লাব ফুটবলে ক্লাব কালচার তৈরি না করতে পারবেন, ফুটবলের সাথে রিলেটেড না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবেন। আমাদের এখানে একাডেমি আছে, আমাদের এখানে ক্লাব ফুটবলের কোনো সেকেন্ড টিম নাই, কোনো বি টিম নাই, কোনো ইয়োর টিম নাই, যার কারণে ওখানে কোনো প্লেয়ার তৈরি কোনো সাপ্লায়ার নাই। আপনার যে একাডেমিগুলি আছে সেখানে কোচিং স্টাফের লেভেল একদম জিরো লেভেল। সেখানে যারা শিখায় তারা আসলে নিজেরাই ফুটবল কোনো দিন খেলেনি, বা খেললেও তারা আসলে জানে না কীভাবে ফুটবলটা শিখাতে। সুতরাং ওই সব জায়গায় আপনাকে ফোকাস করতে হবে যে আমি 10 বছরের বাচ্চা বা 8 বছরের বাচ্চাকে যে শেখাচ্ছি, কাদেরকে দিয়ে শেখাচ্ছি, হ্যাঁ, হায়েস্ট ফ্যাসিলিটিস তাদের দিচ্ছি কিনা। তো
তো ওই লেভেলে যদি এই ফ্যাসিলিটিস ইনশিওর না করেন, কোচিং স্টাফ ইনশিওর না করেন, আপনার তো এই টপ লেভেলে সে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবেন না। ডেফিনেটলি জাহিদ হাসান আবেলি ভাই, আপনি অনেক ফলপ্রসূ আলোচনা করছিলেন এবং এই আলোচনায় এসে আমার কাছে মনে হচ্ছিল যে পরবর্তীতে আরও একটা শোতে যদি আপনাকে নিয়ে আসা হয় তাহলে হয়তো ঘরোয়া ফুটবলের এই আলোচনাটা আরও অনেক লম্বা করতে পারবো, আরও ফলপ্রসূ আলোচনা হবে। তবে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান আবেলি। বাংলাদেশের ফুটবলের সঙ্গে আপনি আরও অনেকদিন থাকবেন, আর অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ফুটবল, ডেফিনেটলি দেশের ফুটবল নিয়ে আলোচনা করেছি। তবে এবার যেতে চাই একটু বিদেশের ফুটবলে। ইউরোপের লিগে আজ গত রাতে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোর ফলাফলগুলো একটু দেখে আসতে চাই। আজকে প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথকে হারিয়েছে 3-1 গোলে। ওয়েস্ট হাম 3-1 গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, এবং বার্সেলোনা এলচেকে হারিয়েছে 3-1 গোলে। ইন্টার মিলান 2-1 জয় পেয়েছে এবং এসি মিলান 1-0 জয় পেয়েছে। অর্থাৎ জায়ান্ট ক্লাবগুলো সবাই কিন্তু জয় পেয়েছে। খুব বড় অঘটনের দৃশ্য কিন্তু আমরা দেখিনি। এবং আজকে যেহেতু আসলে খুব বেশি সময় নেই, তাই আর আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। এখন মাঠে থেকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। তবে নেক্সট এপিসোডে আবারও কোনো গোল নিয়ে, ফুটবলের কিংবা ক্রিকেটের অথবা অন্য কোনো খেলার ক্রীড়াঙ্গনের যে কোনো বিষয় নিয়ে বা ট্রেন্ডি ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।